জীবনের সফলতা পেতে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। অনিয়ন্ত্রিত মন আমাদের বিফল হওয়ার পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করে। আপনি আপনার জীবনে যতই পরিশ্রম করুন, যতই হার্ডওয়ার্ক করুন, যদি আপনার চিন্তা, যদি আপনার আবেগ, যদি আপনার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তুমি তোমার জীবনের কোনো ক্ষেত্রেই স্থায়ী সফলতা পাবে না। তবে আমাদের জন্য সুখবর হলো এটা যে যদি আমরা সেলফ কন্ট্রোল একবার শিখে যাই, তাহলে আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত সম্পূর্ণ বদলে যেতে শুরু করে। দেখুন, সেলফ কন্ট্রোল এটা শুধুমাত্র শব্দ নয়, এটা একজন মানুষের জীবনের দিক বদলে দেওয়ার ক্ষমতা। একজন মানুষ যতই ক্ষমতাবান হোক, যতই দক্ষ হোক, যতই পরিশ্রমী হোক, যতই বুদ্ধিমান হোক, যতই ট্যালেন্টেড হোক না কেন, যদি কোনো মানুষ তার নিজের উপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাহলে সব শেষ। সত্যি বলতে, নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য কারোর প্রয়োজন নেই, প্রয়োজন শুধুমাত্র আপনার নিজের। আমাদের জীবনের সমস্যা আমরা নিজেরা ডেকে আনি কখন? যখন আমরা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে না পারি। কাজ করার সময় মনে হলো যে একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করে আসি, পড়াশোনা করার সময় মনে হলো একটু বিশ্রাম নিয়ে নিই, রাগের সময় মনে হলো যে সঙ্গে সঙ্গে উত্তর দিই। এগুলো হয় তার কারণ তোমার নিজের উপরে নিজের কোনো কন্ট্রোল নেই। তবে এই সব কিছু নিয়ন্ত্রণে আসবে কিভাবে? না, নিজেকে কন্ট্রোল করার মাধ্যমে, সেলফ কন্ট্রোল করার মাধ্যমে। আর এটার শক্তিই এটা যে এটা আপনাকে আরও বেশি প্রোডাক্টিভ, আরও বেশি পাওয়ারফুল, আরও বেশি কাজে ফোকাস করতে, আরও বেশি লাইফে এগিয়ে যেতে, আরও বেশি সফলতা দ্রুত পেতে, আরও বেশি জীবনকে সুন্দর করতে সাহায্য করবে। একটা উদাহরণ আপনাকে দেয়া যাক। একজন মানুষ প্রত্যেক দিন সকালে ওঠে এবং ভাবে, আজ নিজেকে একটু ভালো করব, আজ একটু অন্যরকম জীবন কাটাবো, আজ থেকে একটু অন্যরকম জীবন কাটাতে শুরু করব। সে প্রত্যেক দিন সকালে ওঠে এমনটা ভাবে, কিন্তু পরক্ষণে তার মনে হয় আজ থাক, কাল থেকে শুরু করব। কিন্তু সেই কাল আর কখনো আসে না। আর এভাবেই যখন দিনের পর দিন চলতে থাকে, তখন তার স্বপ্নগুলো হারিয়ে যায়। এই যে অলসতাকে স্থায়ী দেয়া, এই যে অলসতাকে ঠাঁই দেয়া, এই যে অলসতাকে নিজের জীবনে গুরুত্ব দেয়া, এগুলো কিন্তু আমাদের মন চায়। কিন্তু মনকে বলতে হবে যে তুমি যা চাও আমি তা করব না, আমি সেটাই করব যেটা সঠিক, যেটা আমার জন্য ভালো হবে। মনের দ্বারা চালিত হলে চলবে না, বরং নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা হয়তোবা মনে করি যে সেলফ কন্ট্রোল অনেক কঠিন একটা জিনিস, অনেক কঠিন একটা কিছু, কিন্তু বিষয়টা মোটেই এমন নয়। এগুলো ছোট ছোট সিদ্ধান্তের সমষ্টি। যেমন রাগ এলে জবাব না দেয়া, চুপ থাকা, একটু নীরবতাকে বেছে নেয়া, ভয় এলে পিছিয়ে না যাওয়া, অলসতা ভর করলে দ্রুত কাজ শুরু করা, নেশা এলে নিজেকে থামানো এবং ব্যর্থতা এলে দাঁড়িয়ে যাওয়া। এই ছোট্ট ছোট্ট নিয়ন্ত্রণগুলো আমাদেরকে আরও বেশি শক্তিশালী করে তোলে, আমাদেরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। সত্যি বলতে, যতদিন আপনি আবেগের দাস হয়ে থাকবেন, ততদিন আপনাকে কোনো মানুষ, কোনো নিয়ম, কোনো বই, কোনো যুক্তি, কোনো উক্তি আপনাকে বদলাতে পারবে না। কারণ বাস্তবে আমাদের শত্রু আমাদের বাইরে অবস্থান করে না, বরং অবস্থান করে আমাদের ভিতরে। আর যেই দিন আমরা এই শত্রুকে নিয়ন্ত্রণ করতে শিখে যাব, সেই দিন থেকে আমাদের জীবন একটা অন্যরকম মোড় নেবে। আমি তো বলবো, নিজের আবেগকে পর্যবেক্ষণ করো। রাগ এলে 30 সেকেন্ড চুপ থাকো, ভয় এলে গভীর শ্বাস নাও, লোভ আসলে নিজের লক্ষ্য মনে করাও। এই ছোট ছোট নিয়মগুলো তোমাকে নতুন একটা জীবন দেবে এবং তোমার জীবনকে আগের থেকে আরও বেশি সুন্দর করে তুলবে। দেখো, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ যারা তাদের নিজেদের জীবনের নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতেই রাখে, আর একদল মানুষ মন এবং আবেগের স্রোতে ভেসে যায়। যারা নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখে তারা জয়ী হয়, আর যারা আবেগের স্রোতে ভেসে যায় তারা হারিয়ে যায়। আর আপনি কোন দলের অন্তর্ভুক্ত হবেন, কোন দলে থাকবেন, এটা নির্ভর করে আপনার জীবনের ছোট ছোট সিদ্ধান্ত এবং সেটার উপরে আপনার নিয়ন্ত্রণ। জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সেলফ কন্ট্রোল একটি সুপার পাওয়ারের থেকে কোনো অংশে কম নয়। হ্যাঁ, এটা ঠিক যে কেউ জন্ম থেকে এটা শিখে আসে না, কিন্তু যে কেউ এটাকে শিখতে পারে। এবং যদি আপনি এটা একবার শিখে যান, তাহলে আপনার পরবর্তী প্রত্যেকটা দিন আলাদা হবে। আপনার কাজ, আপনার ভবিষ্যৎ, আপনার জীবন এক ব্যতিক্রম মোড় নেবে। আর সত্যি বলতে, আপনি যদি নিজের উপরে নিজে নিয়ন্ত্রণ আনতে পারেন,
তাহলে পৃথিবীর কারোর সাধ্য নেই যে আপনাকে থামাবে। অনেকে মনে করে যে সেলফ কন্ট্রোল এটি একটি শুধুমাত্র অভ্যাস, কিন্তু প্রকৃত অর্থে সেলফ কন্ট্রোল হলো আপনার জীবনের স্টিয়ারিং। এই স্টিয়ারিং যদি আপনি নিজে ধরে রাখতে পারেন, যদি আপনি আপনার নিজের মতো করে চালনা করতে পারেন, তাহলে আপনার জীবন সেই দিকেই যাবে যেদিকে আপনি আপনার জীবনকে নিয়ে যেতে চাইবেন। বিশ্বাস করো, তোমার জীবন আজ যেখানেই আছে সেটার মূল কারণ তোমার সিদ্ধান্ত নয়, বরং তোমার সিদ্ধান্তের প্রতি তোমার নিয়ন্ত্রণ। যেমন দুইজন মানুষ সকাল 6টায় উঠতে চায়, একজন উঠতে পারে কিন্তু আর একজন উঠতে পারে না। দুজনের ইচ্ছা শক্তি কিন্তু একই, দুজনের সিদ্ধান্ত একই, দুজনের ডিসিশন একই, কিন্তু এখানে পার্থক্য কোথায়? না সিদ্ধান্তের প্রতি নিজের কন্ট্রোল, নিজের প্রতি নিজের কন্ট্রোল। যে নিয়ন্ত্রণে থাকে সে জিতে যায়, আর যে নিয়ন্ত্রণে থাকতে পারে না সে তার নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও হেরে যায়। আমরা হয়তো বা ভাবি যে বাইরে পরিবর্তন আনলে জীবন বদলে যাবে, কিন্তু আদতে পরিবর্তন আনতে হবে নিজের ভিতরে। আর সেলফ কন্ট্রোল আমাদের আভ্যন্তরীণ পরিবেশ বদলে দেয়। আমরা হয়তোবা নতুন কাজ শুরু করলাম, নতুন রুটিন তৈরি করলাম, নতুন লক্ষ্য সেট করলাম, কিন্তু শুধুমাত্র বাইরে থেকে করলে হবে না। যদি ভিতর থেকে আমরা নিজেদেরকে সেইভাবে প্রিপেয়ার করতে না পারি, সেইভাবে প্রস্তুত রাখতে না পারি, তাহলে সিদ্ধান্ত তো নেওয়া হবে, কিন্তু সেই সিদ্ধান্তে আমরা অটুট থাকতে পারবো না। তুমি দেখবে অনেকে প্ল্যান করে, কিন্তু সেই প্ল্যান অনুযায়ী বেশি দিন চলতে পারে না, সেই পরিকল্পনা অনুযায়ী নিজের জীবন কাটাতে পারে না। তার অন্যতম বড় কারণ হচ্ছে নিজের উপরে কন্ট্রোল না থাকা, সেলফ কন্ট্রোল না থাকা। শুধুমাত্র পরিকল্পনা করা যথেষ্ট নয়, পরিকল্পনার উপরে অটুট থাকা এবং সেই পরিকল্পনা অনুযায়ী নিজেকে চালনা করা, নিজেকে কন্ট্রোল করা, সেটা অনেক বেশি প্রয়োজনীয়। মানুষ পরিবর্তন করে না কাজ দিয়ে, বরং মানুষ পরিবর্তন করে পরিচয় দিয়ে। মানে তুমি যদি নিজেই নিজেকে বোঝাতে পারো যে তুমি একজন নিয়ন্ত্রিত মানুষ, তাহলে তোমার কাজও সেই পরিচয়ের সাথে মিলে যাবে। এখানে একটি গল্প আছে। একটি ছাত্র যে কিনা নিজের জীবনের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে, তাকে কেউ কিছু বললে সে রেগে যেত, ছোট ছোট কথায় ভেঙে পড়ত। তাকে কেউ কিছু বললে সে পুরো দিনটা নষ্ট করে ফেলত। একদিন তার একটি শিক্ষক তাকে একটি গ্লাসে করে 1 গ্লাস পানি দিলেন এবং তাকে বললেন যে এই গ্লাসের পানিটিকে নিয়ে তুমি এমনভাবে হাঁটবে যেন গ্লাস থেকে একটুও পানি না পড়ে। ছাত্র হাঁটতে হাঁটতে বুঝল যে যদি পানি না ফেলতে চাই তাহলে চারপাশের দিকে না তাকিয়ে শুধুমাত্র গ্লাসে মনোযোগ দিতে হবে। এরপর ক্লাসে ডেকে শিক্ষক তাকে বলল যে সেলফ কন্ট্রোল মানে বাইরের শব্দ নয় বা বাইরের বিভ্রান্তিমূলক বক্তব্য নয়, বরং নিজের ভিতরের গ্লাসকে ধরে রাখা। একজন মানুষ কখন রেগে যায়? যখন বাইরে যা হচ্ছে সেটা নিজের ভিতরে ঢুকিয়ে ফেলে। একজন মানুষ কখন ভেঙে পড়ে? যখন বাইরের শব্দের কাছে নিজের ভিতরের স্থিরতা হারিয়ে ফেলে। আর একজন মানুষ কখন জিতে যায়? যখন সে ভিতরের পানিটাকে না ফেলতে শেখে। আর এই সেলফ কন্ট্রোল শুধুমাত্র নিজের খারাপ অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করা নয়, বরং নিজের ভিতরের শান্তিকে ধরে রাখা। এমন এক শান্তি যেটা মানুষকে এমন কিছু সিদ্ধান্ত নিতে সাহায্য করে যেটা অন্যরা নিতে পারে না। সফল ব্যক্তিদের সাফল্যের পিছনেও এই দক্ষতাগুলোই কাজ করে। তারা কখনোই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না, তারা কখনো চাপে নষ্ট হয় না, তারা কখনোই উত্তেজনায় ভেসে যায় না। তারা এটা জানে যে আমি যতক্ষণ ভিতর থেকে স্থির, ততক্ষণ বাইরে যাই হয়ে যাক না কেন আমার কিছুই হবে না। আমাদের মস্তিষ্ক 3 সেকেন্ড সময় নেয় যে আমরা কি করব, কিন্তু একজন নিয়ন্ত্রিত মানুষ সেই 3 সেকেন্ডকে নিজের পক্ষে কাজে লাগায়। রাগ এলে সে 3 সেকেন্ড থামে, ভয় এলে সে 3 সেকেন্ড শ্বাস নেয়, এবং অলসতা এলে সে 3 সেকেন্ডের মধ্যে নিজেকে প্রশ্ন করে যে এটা কি আমার ভবিষ্যতের মানুষটাকে কোনো সাহায্য করবে। এই 3 সেকেন্ডই একজন সাধারণ মানুষ এবং একজন অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। আরেকটি গল্প তোমাকে বলি। একজন যুবক, সে কোনোভাবেই নিজের জীবনকে গোছাতে পারছিল না। কাজে মন বসে না, তার সম্পর্কগুলো খুব একটা ভালো না, নিজের উপরে সবসময় রাগ হয়। এরপর সে নিজেই নিজেকে প্রশ্ন করে যে আমি কি কিছুই করতে পারি না। একদিন হঠাৎ করে সে শুনল যে যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে তার ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারে না। এটা শোনার পরে সে নিজেকে পর্যবেক্ষণ করতে শুরু করল যে কখন সে ভেঙে পড়ে, কখন সে পিছিয়ে যায়, কখন সে মনোযোগ হারায়।
এরপর সে প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে নিয়ন্ত্রণ করতে শুরু করলো। আজ 10 মিনিট পড়বে, আজ 15 মিনিট হাঁটবে, আজ মোবাইল স্ক্রলিং 5 মিনিট কমাবে। আর এই ছোট ছোট পরিবর্তন, এই ছোট ছোট সিদ্ধান্তের উপরে নিজের কন্ট্রোল তাকে আস্তে আস্তে বদলে দিল। 6 মাস পরে যখন সে তার অতীতের মানুষটি, সে তার আগের মানুষটির সাথে তুলনা করলো, তখন দেখলো যে সে একটি ভিন্ন মানুষ তৈরি হয়ে গেছে, যে অনেক বেশি প্রোডাক্টিভ, অনেক বেশি নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে জানে, অনেক বেশি নিজের উপরে বিশ্বাস রাখে এবং মনে করে যে সে অনেক কিছু করার ক্ষমতা রাখে। আদতে সে সময়কে কন্ট্রোল করতে চাইল না, বরং নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখল, সময় অনুযায়ী নিজেকে পরিচালনা করতে শিখল। সেলফ কন্ট্রোল শুধুমাত্র একটি নিয়ম নয়, বরং এটি আপনার ভবিষ্যতের নির্মাতা। যেদিন থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সিদ্ধান্ত, আপনি আপনার আবেগ, আপনি আপনার চিন্তাভাবনা, আপনি আপনার আচরণের মালিক, সেদিন থেকে আপনার জীবন বদলে যাবে, আপনি নিজে বদলে যাবেন। আপনার ভিতরের নিয়ন্ত্রণ যত বেশি বাড়বে, তত বেশি আপনার জীবনের গতি পরিষ্কার হবে। যখন আমরা সেলফ কন্ট্রোলকে অবজার্ভ করি, তখন আমরা এটা বুঝে যাই যে সত্যি বলতে জীবনের বড় সাফল্য বড় নিয়ন্ত্রণ থেকে আসে না, বরং ছোট ছোট জিনিসের উপরে নিয়ন্ত্রণ থেকে আসে। প্রত্যেক দিনের ছোট ছোট সিদ্ধান্তে নিজেকে নিয়ন্ত্রণ, নিজের আচরণে একটু একটু পরিবর্তন, প্রত্যেক দিনের আপনার ছোট ছোট উন্নতি, এগুলো আপনার দিনের বিজয় ঘটায়। আর যখন আপনি আপনার জীবনে প্রত্যেকটা দিন জয়লাভ করেন, তখন আলটিমেট আপনি আপনার জীবনে বিজয়ী হয়ে যান। সত্যি বলতে যদি আপনি আত্মনিয়ন্ত্রণ করতে পারেন, যদি আপনি সেলফ কন্ট্রোল করতে পারেন, যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার জীবন এমন দিকে এগোবে যেদিকে আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান। দেখো, তোমার মস্তিষ্ক নিয়মিত যে সকল সংকেতগুলো পায়, তোমার আচরণ কিন্তু সেগুলোর প্রতিক্রিয়া। তাই সেলফ কন্ট্রোল বাড়ানোর জন্য প্রথম শর্ত হচ্ছে মস্তিষ্ককে নতুন সংকেত দেয়া। সত্যি বলতে মানুষ তার নিজের জীবনে যা কিছু ঘটায়, তার 80% সিদ্ধান্ত নেয় আবেগের উপরে ভিত্তি করে, আর মাত্র 20% আসে যুক্তি থেকে। আর সেলফ কন্ট্রোল হলো সেই শক্তি যা আবেগকে থামিয়ে যুক্তিকে সামনে নিয়ে আসে। কখনো কখনো আমাদের সাথে এমনটা হয়, হয়তোবা আপনি কোনো একটা ভুল কথা শুনে এমন কিছু করে ফেলেছেন যেটার কারণে পরবর্তীতে আপনি লজ্জা পেয়েছেন সেটাকে মনে করে, অথবা হয়তো একদিন আলসেমির কারণে আপনি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ হারিয়ে ফেলেছেন। তখন আসলে আপনার জীবন নয়, বরং আপনার আবেগ আপনাকে চালিয়েছে। আর এই জায়গাটাকেই ভেঙে নতুন নিজেকে তুলে আনতে হবে। সত্যি বলতে যে তার আবেগের উপরে নিয়ন্ত্রণ আনতে পারে, হ্যাঁ, আবেগের উপরে নিয়ন্ত্রণ আনতে পারে, তাকে কেউ হারাতে পারে না। কোনো মানুষ যদি নিজের সিদ্ধান্তগুলো খুব ঠান্ডা মাথায় নেয়, তাহলে কেউ তাকে কোনো বিভ্রান্তিতে ফেলতে পারে না। যে মানুষ নিজের নাম, নিজের লক্ষ্য, নিজের ভবিষ্যৎ, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই তো সেলফ কন্ট্রোল ব্যক্তি। দেখুন, রাগ আসবে না এমনটা হতে পারে না, কিন্তু সেলফ কন্ট্রোল মানে হচ্ছে রাগ এলে সেই রাগকে নিজের ক্ষতি করতে না দেয়া, ভয় এলে সেই ভয়ের কারণে নিজেকে পিছিয়ে যেতে না দেয়া। আলসেমি না থাকা নয়, বরং আলসেমি এলেও নিজের কাজ না থামিয়ে দেয়া। আপনার সেলফ কন্ট্রোল আপনাকে বিফলতার হাত থেকে বাঁচায়, আপনার প্রত্যেকটি প্রতিযোগিতার আগে আপনাকে শক্তিশালী করে তোলে এবং প্রত্যেকটি সিদ্ধান্তে পরিণত করে তোলে। সত্যি বলতে জীবনে সেলফ কন্ট্রোল না থাকলে মানুষ তার নিজের ভবিষ্যৎ বিক্রি করে দেয় বর্তমানের এক আরামদায়ক জীবনের জন্য। আর এটি কখন হয়, কেমনভাবে হয়? যখন আপনি মোবাইল স্ক্রলিং করা নিয়ে ব্যস্ত থাকেন, যখন আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ ফেলে ঘুমিয়ে পড়েন, যখন আপনি সামান্য কষ্টে হাল ছেড়ে দেন। এগুলোর মাধ্যমে তুমি তোমার ভবিষ্যৎকে বিক্রি করে ফেলো বর্তমানের কিছু আরামের কাছে। তুমি তোমার ভবিষ্যতের সুন্দর জীবনটাকে বিলিয়ে দাও বর্তমানের কিছু আরামের কাছে। সেলফ কন্ট্রোল প্রশ্ন করতে শেখায় যে তুমি আজ যে সিদ্ধান্ত নিচ্ছ, আজ যেমনভাবে নিজের জীবন কাটাচ্ছ বা অতিবাহিত করছো, এটা তোমার ভবিষ্যতের জীবনটাকে কেমন করবে। না, সেলফ কন্ট্রোল কোনো প্রতিভা নয়, বরং এটি একটি প্রশিক্ষণ। যেমন একটি খেলোয়াড় প্রতিদিন অনুশীলন করে নিজেকে শক্তিশালী করে তোলে, নিজেকে যোগ্য করে তোলে, নিজেকে নিজের লক্ষ্য, নিজেকে নিজের স্বপ্নের জন্য প্রিপেয়ার করে, ঠিক তেমনই এটি একটি প্রশিক্ষণ
যেটা আমাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য প্রয়োজন, আমাদের জীবনটাকে কন্ট্রোল করার জন্য প্রয়োজন, আমাদের জীবনের শান্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজন, ডিপ্রেশন, দুশ্চিন্তা, এই হতাশা, মন খারাপ, এগুলো থেকে নিজেকে কিছুটা বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন, অতীতের আফসোস, অনুশোচনা, এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য প্রয়োজন। কারণ আজ যদি আমরা আমাদের জীবনের গুরুত্ব সময়গুলোকে হেলাই হারাই, যদি আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলোকে ওই মোবাইল স্ক্রলিং করে, একটু ঘুমিয়ে, একটু শান্তিতে জীবন কাটানোর নাটক করে হারিয়ে ফেলি, তাহলে এটার জন্য আমাদের আগামীতে আফসোস করতেই হবে। আর সেলফ কন্ট্রোল এই আফসোস করা থেকে আমাদেরকে বাঁচায়। আপনি আজ সকালে 5 মিনিট আগে ঘুম থেকে উঠলেন, আপনি যখন ডিসাইড করেছিলেন ঘুম থেকে উঠবেন তখনই উঠলেন, এটাই সেলফ কন্ট্রোল। আপনি মোবাইলের বাজে দিক, বাজে অ্যাডিক্ট থেকে বেরিয়ে আসলেন, আপনি মোবাইল স্ক্রলিং করা কমিয়ে দিলেন, এটাই সেলফ কন্ট্রোল। আপনার রাগ এলো কিন্তু আপনি কম কথা বললেন না, চুপ থাকলেন, নীরব হয়ে গেলেন, এটাই সেলফ কন্ট্রোল। এই ছোট ছোট নিয়ন্ত্রণ, এই ছোট ছোট বিষয়গুলো আপনাকে নতুন মানুষ করে তোলে, আপনার অভ্যাসগুলোকে পরিবর্তন করে, যে অভ্যাস আপনার চরিত্রকে ব্যাখ্যা করে। সত্যি বলতে সেলফ কন্ট্রোলে জিতে গেলে মানুষ শুধুমাত্র সফল হয় না, বরং শান্ত হয়। তুমি তোমার ভিতরের যুদ্ধগুলোতে যদি জয়লাভ করতে পারো, তাহলে বাইরের কোনো যুদ্ধে তুমি হারবে না। আপনি ভিতর থেকে যত শক্তিশালী হন, আপনার জীবন বাইরে থেকে তত ভালো গঠন পায়। সত্যি বলতে জীবনের সত্যিকারের শক্তি আসে সেই মুহূর্ত থেকে যখন থেকে আপনি নিজের উপরে নিয়ন্ত্রণ করতে শুরু করেন। মানুষ যত বাজে পরিস্থিতিতেই থাকুক না কেন, যত খারাপ সিচুয়েশনের মধ্যেই থাকুক না কেন, যদি তার সেলফ কন্ট্রোল থাকে, তাহলে সে যে কোনো উপায়ে, যে কোনো মাধ্যমে, যে কোনো পদ্ধতিতে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। দেখো, বাইরের পৃথিবী হয়তোবা তোমার নিজের ইচ্ছা মতো চলে না বা চলবে না, কিন্তু তোমার নিজের ভিতরের পৃথিবীকে তুমি সেলফ কন্ট্রোলের মাধ্যমে নিজের মতো করে গড়ে নিতে পারো। আর যে মানুষ তার নিজের ভিতরের পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে, সে তার নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাতে পারে। নিজের সেলফ কন্ট্রোল বৃদ্ধি করা মানে নিজের স্বাধীনতা বৃদ্ধি করা। আপনি যখন রাগের উপরে কন্ট্রোল আনতে পারেন, তখন আপনি শান্তির স্বাধীনতা পান। আপনি যখন ভয়ের উপরে কন্ট্রোল আনতে পারেন, তখন আপনি এগিয়ে যাওয়ার স্বাধীনতা পান। আপনি যখন লোভ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করেন, তখন আপনি স্থিরতার স্বাধীনতা পান। আর আপনি যখন অলসতাকে নিয়ন্ত্রণ করেন, তখন আপনি ভবিষ্যতের দরজা খুলে দেন। অনেকে ভাবে সেলফ কন্ট্রোল মানে নিজেকে বন্দি করা, কিন্তু বিষয়টা এমন নয়। সেলফ কন্ট্রোল করলে তুমি তোমার নিজের জীবনের নেতা হতে পারবে। হ্যাঁ, নেতা হতে পারবে। তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে না পারো বা নিয়ন্ত্রণ না করো, তাহলে তোমার মনই তোমাকে নিয়ন্ত্রণ করবে। জীবনের যে কোনো ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত, সম্পর্ক নষ্ট হওয়া, চাকরি হারানো, অর্থনৈতিকভাবে ভেঙে পড়া, এসবের পিছনে মন নিয়ন্ত্রণ হওয়ার মুহূর্ত থাকে। সত্যি বলতে তুমি যখন সবসময় আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবে, তখন সিদ্ধান্তে ভুল হবে। তাই বিবেক দিয়ে ভাবতে হবে, যুক্তি দিয়ে ভাবতে হবে, সেলফ কন্ট্রোল করতে হবে। কারণ তুমি যদি সেলফ কন্ট্রোল করতে শিখে যাও, তাহলে তোমার পুরো জীবন বদলে যাবে। আপনি কি কখনো অনুভব করেছেন যে মানুষ আপনার কাছে তখনই আসে যখন তার বা তাদের কোনো প্রয়োজন পড়ে? আপনি কি কখনো আপনার পরিকল্পনা, আপনার ঘুম, আপনার বিশ্রাম, আপনার শান্তি নষ্ট করেছেন তাদের জন্য, যারা সাহায্য চেয়ে সাহায্য পাওয়ার পরে সমস্ত কিছু ভুলে যায়? যদি কখনো এমনটা হয়ে থাকে যে আপনি কাউকে সাহায্য করেছেন, কাউকে উপকার করেছেন, কিন্তু উপকার নেয়ার পরে সে আপনাকে সম্পূর্ণ ভুলে গিয়েছে, আপনাকে অবহেলার দৃষ্টিতে দেখেছে, তাহলে এই গল্পটি আপনার জন্য। কারণ কখনো কখনো জীবন আমাদেরকে সবথেকে বড় শিক্ষাটা তাদের মাধ্যমে দিয়ে থাকে যাদেরকে আমরা অধিক গুরুত্ব দিয়ে থাকি। তো চলুন গল্পটি শুরু করা যাক। একবার একটি শান্ত ছোট্ট শহরে, যে শহর চারিদিকে সবুজ এবং পুরনো বাড়িতে ঘেরা, সেই শহরে ড্যানিয়েল নামের এক ব্যক্তি বসবাস করত। ড্যানিয়েলকে ওই ছোট্ট শহরের প্রায় সবাই চিনত। ওই শহরে কারোর যদি সাইকেলের চেন পড়ে যেত, তাহলে ড্যানিয়েলকে ডাকত। কারোর যদি কোনো বাক্স উঠানোর প্রয়োজন হতো, তাও ড্যানিয়েলকে ডাকত। যদি কোনো ব্যক্তি নিজেকে একা অনুভব করত, তাহলে সে ড্যানিয়েলের বাড়িতেই যেত, এবং ড্যানিয়েল কাউকে কখনোই না বলতো না। সে বলতো, যদি কখনো তোমার সাহায্যের প্রয়োজন পড়ে, যদি কখনো আপনার সাহায্যের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আপনি আসবেন।
সে মনে করত যখন কোনো মানুষ মানুষকে সাহায্য করে তখন সে অনেক ভালো মনের মানুষ হয় এবং সে অনেক প্রশংসা পায়। কিন্তু ধীরে ধীরে ড্যানিয়েলের অগোচরেই ড্যানিয়েল একটু একটু করে দুর্বল হতে থাকে, তার ঘর একটু একটু করে নষ্ট হতে থাকে, তার বাগান সম্পূর্ণ অগোছালোভাবে পড়ে থাকে, তার ঘরের চাল ভেঙে পড়বে এমন অবস্থা তৈরি হয়। ড্যানিয়েলের ঘরের ছাদ ঠিক করার প্রয়োজন ছিল, তার সমস্যা বেড়েই চলেছিল, কিন্তু সে নিজের কাজ করার পরিবর্তে শহরে গিয়ে অন্য মানুষদের সাহায্য করাই ব্যস্ত থাকে। ড্যানিয়েল প্রত্যেক দিন রাত্রে ক্লান্ত, ঝিন্ন, ধুলোবালি মাখা শরীর নিয়ে বাড়ি ফিরত। ড্যানিয়েলের মা একদিন তাকে জিজ্ঞাসা করল, ড্যানিয়েল, তুমি সকলকে সাহায্য করো, কিন্তু তোমাকে কেউ সাহায্য করে না কেন? কেউ কেন সাহায্য করে না তোমাকে? ড্যানিয়েলের মায়ের প্রশ্ন শুনে সে একটু মুচকি হাসে এবং তার মাকে বলে, কোনো ব্যাপার না মা, একদিন মানুষ আমার প্রতি দয়ালু হবে এবং আমাকে সাহায্য করবে। একদিন বিকালের টাইমে, মানে সন্ধ্যার ঠিক আগে, আকাশে অন্ধকার ছেয়ে যায়। মনে হয় খুব তাড়াতাড়ি ঝড় বৃষ্টি শুরু হবে। ঠিক সেই মুহূর্তে শহরের সকলে নিজের বাগান ঠিক করতে প্রস্তুত থাকে, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ঘরে ওঠাতে ব্যস্ত থাকে, নিজের বাগানের গাছপালা, আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র দ্রুত গোছাতে শুরু করে। ড্যানিয়েলও তার ঘরের বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে নিজের জিনিসপত্র ঠিক করার জন্য নয়, বরং তার প্রতিবেশী বন্ধু অলিভারকে সাহায্য করতে যায়। অলিভারের ঘরের জিনিসপত্র বাইরে ছিল, সে তার জিনিসপত্র ঘরে তুলতে, সমস্ত কিছু কাপড় দিয়ে ঢেকে দিতে, সবকিছু গুছিয়ে নিতে সাহায্য করে এবং খুব দ্রুত কাজ করে। কিন্তু ড্যানিয়েলের নিজের বাড়ির বাগানের জিনিসপত্র তখনও বাইরে ছিল। সমস্ত কিছু অগোছালোভাবে তার বাড়ির বাইরেই পড়েছিল, আর তার মা যেহেতু অসুস্থ ছিল সেই জন্য তার মাও এগুলো তুলতে পারেনি, এগুলো তুলে ভিতরে আনতে পারেনি। ড্যানিয়েল জানতো তার মা অসুস্থ, তার মা কোনো কাজ করতে পারবে না, কিন্তু সে আগে তার প্রতিবেশী বন্ধুকে সাহায্য করতে গিয়েছিল। সে যখন বাড়িতে ফিরল তখন অলরেডি প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সে তার ঘরের সামনে সিঁড়িতে বসে বাগানের দিকে তাকিয়ে থাকে একভাবে। সেই বাগানের কথা মনে করে, যে বাগান একটা সময় খুব শান্ত ছিল, খুব সুন্দর ছিল। ড্যানিয়েলের মা পিছন থেকে আসে এবং দরজা খুলে ড্যানিয়েলকে বলে, ড্যানিয়েল, তুমি আজকে নিজের জিনিস বাদ দিয়ে সকলের জিনিস ওঠাতে সাহায্য করেছ। এটা বলে ড্যানিয়েলের মা ড্যানিয়েলকে একটি তোয়ালি দিয়ে যায়। ড্যানিয়েল তার মায়ের প্রশ্নে কোনো উত্তর দিতে পারে না, কিন্তু সে প্রচণ্ড কষ্ট পায় এবং তার প্রচণ্ড মন ভাঙে। পরের দিন সকালে ড্যানিয়েল অত্যন্ত দুঃখ ভরা, দিকভ্রষ্ট, হতাশ মন নিয়ে তার প্রিয় শিক্ষকের কাছে যায়, যে শিক্ষক তাদের পার্শ্ববর্তী শহরের সবথেকে জ্ঞানী মানুষ এবং সবথেকে সম্মানীয় ব্যক্তি। 2-3টি শহরের অনেকেই তাঁর কাছে পরামর্শ, উপদেশ নিতে আসে। ড্যানিয়েল তার শিক্ষকের কাছে যায় এবং দুজনেই তার বাড়ির পাশে একটি নদীর ধারে বিশ্রামাগারে বসে গল্প করে। ড্যানিয়েল বলে, স্যার, আমি বুঝে উঠতে পারছি না যে আমি ভুল কি করছি। আমি সকলকে সাহায্য করি, কিন্তু আমার নিজেরই মন থেকে খালি খালি অনুভব হয়। আমি ক্লান্ত হয়ে পড়ি মন থেকে, মানসিকভাবে। না, নিজের কাজের জন্য নয়, বরং মানুষের জন্য। আমার এমন কেন মনে হচ্ছে যে আমার দয়ালু স্বভাব আমাকে আস্তে আস্তে ধ্বংস করছে। ড্যানিয়েলের শিক্ষক ড্যানিয়েলকে বলে, এই নদীর দিকে একবার দেখো। এই নদী কিন্তু কত মানুষ, কত পশু পাখি, কত ক্ষেত, কত গাছগাছালিকে পানি দেয়। কিন্তু যখন অনেক বেশি বৃষ্টি হয় এবং নদী তার নিজের রাস্তা ভুলে যায়, তখন কি হয়? ড্যানিয়েল একটু ভাবল এবং বলল, তখন তো বন্যা হয়ে যায়, এবং বন্যা তো সবকিছু নষ্ট করে দেয়। ড্যানিয়েলের শিক্ষক বলে, হ্যাঁ, ঠিক এমনটাই হয়। দয়ালু হওয়ারও একটা সীমা থাকা প্রয়োজন। সীমাহীন দয়ালু স্বভাব অনেক সময় নিজের ধ্বংসের কারণ হয়ে ওঠে। তুমি দয়ালু ড্যানিয়েল, কিন্তু তোমার কোনো সীমা নেই। তুমি সব জায়গায় সকলকে সাহায্য করতে পৌঁছে যাও, কাউকে কখনোই না বলো না। তুমি সকলের জন্য সময় পাও, কিন্তু নিজের জন্য সময় পাও না। তুমি মনে করো যে না বলা মনে হয় অপরাধ, কিন্তু কখনো কখনো না বলা নিজেকে দেখভাল করার সবথেকে ঈমানদার পদ্ধতি। ড্যানিয়েল তার শিক্ষকের কথাগুলো মন দিয়ে শুনছিল। ড্যানিয়েলের শিক্ষক আরও বলে যে আগামী 7 দিন তুমি একটু অন্যভাবে চলো। যখন কেউ তোমার কাছে সাহায্য চাইতে আসবে, তখন তুমি সঙ্গে সঙ্গে কিছু করো না। আগে নিজেকে প্রশ্ন করো যে তাকে সাহায্য করলে তোমার কি কোনো ক্ষতি হবে।
আমি কি আমার প্রয়োজনীয় সময় আমার শান্তি নষ্ট করে তাকে সাহায্য করতে যাচ্ছি? যদি উত্তরে হ্যাঁ আসে তাহলে তাকে না বলে দাও এবং না বলার সময় নম্রতা বজায় রেখো। ড্যানিয়েল, তোমার অপছন্দনীয় কাজগুলোকে না বলতে হবে। এটাকে আগামী 7 দিনের জন্য নিজের জীবনে প্রয়োগ করো এবং দেখো কি হয়। পরের দিন সকালে ড্যানিয়েল নিজেকে একটু আলাদা অনুভব করে। সকাল সকাল অলিভার, তার বন্ধু, তার কাছে চলে আসে এবং ড্যানিয়েলকে বলে, ড্যানিয়েল, আমাকে একটা বাক্স ওঠাতে সাহায্য করতে হবে। ড্যানিয়েল তার বাগানের দিকে তাকায়, যে বাগান পুরো অগোছালো, সেটাকে ঠিক করার প্রয়োজন আছে। ড্যানিয়েলের মন তো করছিল অলিভারকে সাহায্য করার, কিন্তু ড্যানিয়েল তার শিক্ষকের কথা মনে করে এবং অলিভারকে শান্তভাবে বলে, অলিভার, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আজ একটু আমি আমার বাগানটাকে ঠিক করতে চাই। আমি অন্য টাইমে তোমাকে সাহায্য করব, কিন্তু আজ পারবো না, আমাকে ক্ষমা করো। অলিভার অবাক দৃষ্টিতে ড্যানিয়েলের দিকে দেখে এবং ড্যানিয়েলকে বলে যে, ড্যানিয়েল, তুমি না বলো না, কিন্তু আজ কেন না বলছো? ড্যানিয়েল কোনো কথা বলে না, শুধুমাত্র নিজের মাথা নাড়ায়। এরপর অলিভার চলে যায় এবং ড্যানিয়েল নিজেকে একটু অপরাধী অনুভব করে। তার পরের কয়েক ঘন্টার মধ্যে তার অগোছালো বাগানটি একদম পরিষ্কার সাফ হয়ে যায় এবং সেটা দেখতে অনেক সুন্দর লাগে, যেমনটা এখান থেকে কয়েক মাস আগে ছিল। দেখে মনে হচ্ছে বাগানটাকে নতুন করে সাজানো হয়েছে। ড্যানিয়েল তার বাগানের দিকে অবাক দৃষ্টিতে তাকায় এবং মন থেকে একটা শান্তি অনুভব করে। সে প্রায় অনেক দিন পরে মন থেকে হাসে এবং নিজেকে সময় দেয়াই, নিজের উপরে কাজ করাই সে অনেক বেশি মানসিক শান্তি অনুভব করে। পরের দিন 2 জন প্রতিবেশী আসে ড্যানিয়েলের থেকে সাহায্য নেওয়ার জন্য, তাদের বাড়ির চেয়ার টেবিল ঠিক করার জন্য। ড্যানিয়েল খুব ভদ্রভাবে তাদেরকে বারণ করে দেয় এবং বলে যে, আমি একটু ব্যস্ত আছি। প্রত্যেকবার সে অন্যকে সাহায্য করে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরত, কিন্তু আজকের দৃশ্য একটু ভিন্ন। সে শান্ত হয়ে বই পড়ছিল এবং নিজেও অনেক ফুরফুরে মেজাজে ছিল। 2-1 দিন পরে আবার বিকালের টাইমে বৃষ্টি শুরু হয়, হালকা হালকা বাতাস বইতে থাকে। ড্যানিয়েল দেখে যে তার ঘরের চাল ছিদ্র হয়ে গিয়েছে এবং সেখান থেকে বৃষ্টি পড়ছে। ড্যানিয়েল তার দরজার দিকে তাকিয়ে থাকে এবং একভাবে অপেক্ষা করতে থাকে কখন তাকে কেউ সাহায্য করতে আসবে, যেমনভাবে সে অন্যদেরকে সাহায্য করতে যেত। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখল যে কেউ আসেনি, একটি মানুষও নয়। সে অনেক রেগে যেতে পারত, কিন্তু সে রেগে না গিয়ে নিজেকে একটু শক্তিশালী অনুভব করলো এবং নিজেই উপকরণ নিয়ে নিজের ছাদ ঠিক করতে শুরু করে। হ্যাঁ, এটা করতে অনেক সময় লেগেছিল, ধৈর্য ধরে কাজ করার প্রয়োজন হয়েছিল, কিন্তু যখন ছাদ ঠিক হলো তখন সেই ছাদের নিচে এসে সে মন থেকে শান্তি অনুভব করছিল এবং নিজে থেকে মনে মনে একটু হাসছিল। তার মনে হচ্ছিল যে অন্যের উপরে নির্ভরশীল না থেকে নিজের উপরে নির্ভরশীল থাকলে কতটা মানসিক শান্তি পাওয়া যায়। ধীরে ধীরে ড্যানিয়েল একটি অন্য মানুষে পরিণত হতে শুরু করে। সে নিজেকে প্রশ্ন করত এবং দেখত যে সাহায্য করলে কোনো ক্ষতি হবে কিনা। যদি কোনো ক্ষতি না হতো তাহলে সে ছোটখাটো সাহায্য করে দিত, কিন্তু যদি দেখত যে তার ক্ষতি হবে তাহলে সে না বলে দিত। ড্যানিয়েল এখন আর সকলের জন্য দৌড়ায় না। যখনই কেউ তাকে ডাকে তখন সে তাদের জন্য নিজের সময়, নিজের ঘুম, নিজের শান্তি নষ্ট করে না। হ্যাঁ, তাদের জন্য যারা তাকে পরোয়া করত না। সে তার বাগান দেখভাল করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠত, নিজের ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখত এবং মন থেকে অনেক বেশি শান্তিতে থাকত। সে এখন অন্যের থেকে বেশি নিজেকে সময় দিতে শুরু করে এবং অপ্রত্যাশিত কিছু ঘটে। মানুষ তাকে সম্মান করতে শুরু করে তার উন্নতি দেখে। অলিভার নিজেও এখন আর ড্যানিয়েলের উপরে নির্ভরশীল হয়ে থাকে না। সে তার নিজের সমস্যাগুলোর সমাধান এখন থেকে নিজেই করার চেষ্টা করে। তার প্রতিবেশীও এখন আর ছোট ছোট কাজের জন্য তাকে ডাকে না। আগে যেমন তাকে কোনো যন্ত্রের মতো করে ব্যবহার করতে, এখন আর করে না। সম্পর্ক 2-1 জনের সাথে নষ্ট হয়েছে, কিন্তু বেশিরভাগ জনের সাথে সম্পর্ক বজায় আছে, কারণ তার মিষ্টি স্বভাবের জন্য। কিন্তু ড্যানিয়েল মন থেকে অনেক বেশি ভালো আছে। এখন আর তাকে মন মরা দেখায় না, তার বাগানটাও মরা মরা দেখায় না। সেই বাগানে এখন অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে। তার মা তার প্রতি প্রাউড ফিল করে। এখন ড্যানিয়েল আর সেই মানুষ নেই যে সকলকে সাহায্য করার জন্য পাগল হয়ে যেত। ড্যানিয়েল এখন নিজের সময়ের গুরুত্ব বোঝে এবং সব থেকে বেশি নিজেকে, নিজের কাজকে গুরুত্বপূর্ণ মনে করে। একদিন সকালে ড্যানিয়েলের শিক্ষক ড্যানিয়েলের বাড়িতে ঘুরতে আসে।
ড্যানিয়েলের শিক্ষক দেখে ড্যানিয়েলের বাগানে কত ফুল ফুটেছে এবং ড্যানিয়েলের মুখেও একটি শান্তির হাসি বিরাজ করছে। এরপর ড্যানিয়েলের শিক্ষক ড্যানিয়েলকে একটি প্রশ্ন করে, তারপর বলো ড্যানিয়েল, এখন যে তুমি সকলকে হ্যাঁ বলা বন্ধ করে দিয়েছ, তার জন্য কি দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে? তার জন্য কি সবকিছু উল্টোপাল্টা হয়ে গিয়েছে? ড্যানিয়েল হাসে এবং উত্তর দেয়, না স্যার, বরং আমি নিজে একটি নতুন দুনিয়ার মধ্যে প্রবেশ করেছি, যে দুনিয়াতে অনেক বেশি শান্তি আছে। এরপর ড্যানিয়েলের শিক্ষক ড্যানিয়েলকে বলে, যখন তুমি সকলকে হ্যাঁ বলা বন্ধ করে দাও, তখন তুমি আসলে নিজেকে হ্যাঁ বলতে শুরু করে দাও এবং এখান থেকেই জীবনের পরিবর্তন শুরু হয়। এখন আপনি বলুন, আপনিও কি ড্যানিয়েলের মতো সব জায়গায় হ্যাঁ বলে দেন, সকলকে সাহায্য করার জন্য ব্যস্ত হয়ে যান, নিজেকে কষ্ট দিয়ে অন্যকে সাহায্য করতে চান, না বলতে ভয় পান? না, না বলতে ভয় পাবেন না। না বলা এটা স্বার্থপরতার পরিচয় নয়। যারা না বলে তারা স্বার্থপর নয়, বরং না বলাটা প্রয়োজনীয়, যেটা আপনার অপছন্দনীয়। কারণ যখন আপনি অপছন্দনীয় অপ্রয়োজনীয় জিনিসের জন্য না বলেন, তখন আপনি ভিতর থেকে মজবুত হতে থাকেন। আর জীবনের শান্তি সবথেকে বেশি প্রয়োজনীয়।